আজকে 3 দিন শুধু ওটাই বলে যাচ্ছে। হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখছে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যতবার ওর ঘুম ভাঙছে ওই একটা কথাই বলছে। কি এমন জিনিস যেটা বারবার ওর স্বপ্নে আসছে? এই একটা বিষয় নিয়ে তের পরিবার গত 2 দিন অনেক চিন্তিত। আয়ুর মুখটাও কেমন চিন্তিত লাগলো। সোজা গিয়ে আয়ুর ঘাড়ে হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল। আয়ু আস্তে করে তের মাথাটা বালিশে রেখে তের গালে হাত রেখে তেকে ডাকলো। তারপর ভাবলো ঘুমাচ্ছে, ঘুমাক। আয়ু একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকে তাকালো। সোজা গিয়ে আয়ুর পাশে বসলো। আয়ু, তোকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কি কথা ভাইয়া? তুই যখন ফুপির ছবি দেখতে চেয়েছিলি তখন আমি তোকে বলেছিলাম ফুপির ছবি নয়, স্বয়ং ফুপিটাকে এনে তোকে দেখাবো। আমি সেটা করতে পারিনি, কিন্তু তুই নিজের অজান্তে ফুপির সামনে এনে আমাকে দাঁড় করিয়েছিস। মানে কি বলছো তুমি ভাইয়া? সুগা ইয়ঞ্জনের কাছে গিয়ে ইয়ঞ্জনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এটাই আমাদের ফুপি আয়ু। আয়ুর চোখগুলো বের হয়ে যাওয়ার উপক্রম। অবাক হয়ে বলল, কি বলছো তুমি ভাইয়া? আয়ু, এটাই আমাদের ফুপি। আয়ু এগিয়ে গেল ইয়ঞ্জনের কাছে, জড়িয়ে ধরে কান্না করে দিল। তোকে প্রথম দেখে এই জন্য মনে হয় এত আপন আপন লেগেছিল। আমি তোমার এত কাছে থেকেও বুঝলাম না যে তুমি আমার ফুপি। আর ফুপি নয়, আম্মু বলবি, আম্মু। ততক্ষণে সুবিনার জেহপো বাড়ি ফিরে তের রুমেই আসছিল। ভেতরের অবস্থা দেখে দরজার কাছেই দাঁড়িয়ে থাকলো। আম্মু, অবশেষে তুমি তোমার বাঁধন বাবুইকে পেলে? 18 বছরের যন্ত্রণা কিছুক্ষণের ব্যবধানে মিলিয়ে গেল। সুগা জিহপের কাছে এগিয়ে গেল। এমন করে তাকিয়ে থাকার কি আছে, আমিই তোর ভাইয়া। ভাইয়া? সুগা জিহপকে জড়িয়ে ধরলো। আর জিহপও, যেদিন থেকে তোদের আর কোনো খবর পাওয়া গেল না সেদিন থেকে আম্মুকে সামলানো অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। আমি ভারতে এসেছি 4টা বছর হয়েছে। এই 4টা বছরে তোমাদেরকে কোথায় না কোথায় খুঁজেছি আমি, কিন্তু পাইনি। এখন যেহেতু সবাই সবাইকে পেয়ে গেছো, আর হারিয়ে যাওয়ার দরকার নেই। তারপর সুগা সুবিনকে হাক করলো। মেরো না ওকে, মেরো না, ও তো মরে যাবে। মেরো না তোমরা ওকে। আয়ু তের দিকে তাকালো, কপালে হাত ঠেকালো। না, জ্বর নেই, হয়তো স্বপ্ন দেখছে। তে, এই তে, ও মরে যাবে, তোমরা মেরো না ওকে। ও মরে যাবে বলছি না, ও মরে যাবে। তে, কে মরে যাবে? তে, বল আমাকে। তের ঘুমটা ভেঙে যায়। কেমন লাগছে এখন? ভালো। তুই কখন এসেছিস? সন্ধ্যার একটু আগে। সন্ধ্যা হয়ে গেছে? সন্ধ্যা নাতে, এখন রাত 9টা বেজে 45 মিনিট। কি? আমি দুপুর থেকে এতক্ষণ যাবত ঘুমিয়েছি? আচ্ছা বাদ দে, এখন শরীর কেমন লাগছে? ভালো। আম্মু বলছিল তুই কিছু খেতে পারিসনি, এখন শরীর ভালো লাগলে কিছু খেয়ে নে। আমি খাবো না, আমি কিছু খাবো না। খাবো না বললে হবে না তে, আমার কিছু খেতে ভালো লাগছে না। তোর শরীরের জন্য খেতে হবে, তুই কোনো কথা বলবি না। আমি খাবার আনবো, তুই খাবি। এই বলে আয়ু বেরিয়ে যায়। জিসও রুমে ঢুকে তের পাশে বসে বলে, শরীর কেমন আছে তোমার? ভালো। আম্মু কোথায়? ভাইয়া পাশের রুমটা গোছাচ্ছে। কেন, কেউ আসবে নাকি? আসবে, কিন্তু আর যাবে না। কারা আসবে? আয়ু আপা আর ওনার ভাইয়া। তুমি জানো আপা, আয়ু আপা আমাদের মামাতো বোন। তে অবাক হয়ে বলল, হোয়াট, কিসব বলছিস? ততক্ষণে আয়ু খাবার নিয়ে চলে আসে। তের কথা শুনে বলে, তে, তুই আমার ফুফাতো বোন। কিন্তু কিভাবে, কি করে? আমাদের ভারতে আসার আসল কারণ ছিল আমার ফুপিকে খুঁজে বের করা। ভারতে আসা মানে? কোথায় ছিলি তোরা? আমেরিকাতে। নানুকে বলতে শুনেছিলাম মামা আমেরিকাতে পড়াশোনা করতে গিয়ে মামিকে পছন্দ করে বিয়ে করেছিল। 6 বছর পরে আবার কোনো কারণে আমেরিকাতে চলে গিয়েছিল। আব্বু আম্মু মারা যাওয়ার পর আমার 14 বছর বয়স পর্যন্ত নানু বাড়িই ছিলাম। তারপর ভাইয়া আমাকে নিয়ে ভারতে চলে এসেছে ফুপির খোঁজে। এটা বলতে বলতে আয়ু ভাত মাখিয়ে তের মুখের সামনে ধরলো। তে মুচকি হেসে লোকমাটা মুখে নিল। আয়ু আবার বলতে শুরু করলো, আমরা ভারতে আসার 2 বছর পর দাদু ইন্তেকাল করলো। তার 1 বছর ঘুরতে না ঘুরতে দাদিমা। আফসোস, আমরা শেষবারের মতো একবার দেখতেও পেলাম না। ভাইয়া তো তবু দেখেছে, কিন্তু আমি তাও পেলাম না। আজকে যদি ভাইয়া না আসতো তাহলে আজকেও তোদের খোঁজ পেতাম না। তে তাড়াতাড়ি করে খাবার গিলে নিয়ে বলল, ভাইয়া আসছে? এখন বাড়িতে গেছে, সাথে আব্বু ভাইয়াও আছে, দরকারি জিনিসগুলো আনতে গেছে। ও আচ্ছা। ভাইয়ার জন্য রুম গোছাচ্ছে। আমি বলেছি আমি তোর রুমেই থাকবো। আচ্ছা ঠিক আছে। তের খাওয়া শেষ হলে আয়ু প্লেট নিয়ে চলে যায়। আয়ু চলে যাওয়ার পর নান্সি নিশানকে কোলে নিয়ে রুমে ঢুকে। তে হাত বাড়িয়ে নিশানকে কোলে নেয়। শরীর কেমন আছে তোমার?
আলহামদুলিল্লাহ। ভাবি কি সব হচ্ছে বুঝতেছি না তো। আমিও তো বুঝতে পারিনি। সুগো ভাইয়া তো আম্মুকে চিনতে পেরেছি। তুমি তখনও ঘুমাইছিলে। তোমার মতো ঘটনাটা আমাদেরও মাথার উপর দিয়ে গেছে। এত বছর পরে আম্মু তার বাঁধন বাবুইকে পেয়েছে, আর কি দূরে যেতে দেয়? তাই আব্বু আম্মু ঠিক করেছে আজ থেকে ওরা এখানেই থাকবে, আর দূরে থাকতে দেবে না। রাত 12টা বেজে 28 মিনিট। আচমকা আয়ুর ঘুম ভেঙে গেল। এমন ভাবে ঘুম ভাঙায় আয়ু একটু ভয় পেয়ে যায়। উঠে বসে সবকিছু বোঝার চেষ্টা করলো। না, সবকিছু ঠিক আছে, শুধু পাশ থেকে কারো গলার আওয়াজ শোনা যাচ্ছে। আয়ু পাশে তাকালো, দেখলো তে ঘুমের মধ্যে সেই একই কথা বলছে। আয়ুর মনে পড়লো যে সে তেদের বাসায় আছে। আয়ু তের কপালে হাত ঠেকালো, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আয়ু ভাবলো মেডিসিন দেবে, তারপর আবার ভাবলো না, রাত 11টায় মেডিসিন দেওয়া হয়েছে, এখন আবার দেওয়া ঠিক হবে না। তাই আলমারির কাছে এগিয়ে গিয়ে একটা রুমাল নিল, তারপর টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল। আধা ঘন্টা তের মাথায় জলপট্টি দিল। আধা ঘন্টা পরে তের জ্বর নেমে গেল, বকাও বন্ধ হয়ে গেছে। তাই আয়ু জলপট্টি দেওয়া বন্ধ করে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে সবাই নাস্তা করছে। আয়ু তেকেও নিয়ে এসেছে। আজকে তের শরীরটা একটু ভালো আছে। আচ্ছা তে, তুই স্বপ্নে কি দেখিস বল না। হঠাৎ সবাই আমার স্বপ্ন নিয়ে কেন বললো সেটাই তো বুঝছি না আমি। কারণ তুই ঘুমের মধ্যে শুধু একটাই কথা বলিস। কি কথা? ওকে মেরো না, ও মরে যাবে। আরে কে কাকে মেরে ফেলছে তোর স্বপ্নে সেটাই তো বুঝতে পারতেছি না। আমি সত্যিই জানি না আমি যে কি স্বপ্ন দেখছি, এটাই আমার মনে নেই। একটা বিষয় সবাইকে পাগল করে দিচ্ছে। চিন্তার থেকে বেশি আতঙ্কে রয়েছে মিসেস ইয়ঞ্জুন। কারণ তের নানিমা মারা যাওয়ার আগে মিসেস ইয়ঞ্জুনকে একলা দেখে অনেক কথাই বলেছে। তে কোনো সাধারণ মেয়ে নয়, তে একজন অসাধারণ মেয়ে, যাকে তুই সহজে পেয়ে অবহেলা করছিস। পরে বুঝবি তোর ঘরে কে জন্ম নিচ্ছে, আফসোস করবি ওকে না ভালোবাসার জন্য। তের জন্মটা হয়েছিল অস্বাভাবিকভাবে। দিনটি ছিল ডিসেম্বরের 30 তারিখ। গর্ভবতী অবস্থায় 7 মাসের মিসেস ইয়ঞ্জুন সিঁড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে গড়িয়ে পড়ে যায়। শুরু হলো পেইন। মিসেস ইয়ঞ্জুন তার শ্বশুর শাশুড়িকে কখনোই দেখেনি, কারণ ওনারা অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। বাড়িতে সেদিন কেউ ছিল না। 9 বছরের ছোট জেহব কি করবে বুঝতে পারতেছিল না। মিস্টার সুবিন তখন অফিসে। মিসেস ইয়ঞ্জুন নিজের মাকে সেদিন মেডিকেলে পাঠিয়েছিল মিসেস ইয়ঞ্জুনের মেডিসিন আনতে। জেহব কিছু বুঝতে না পেরে ইয়ঞ্জুনকে ধরে তোলার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ইয়ঞ্জুনও পড়ে কাতরাচ্ছে। জেহব ইয়ঞ্জুনকে ছেড়ে পাশে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল। কল দিল মিস্টার সুবিনকে, কিন্তু সুবিনের আসতে কমপক্ষে আধা ঘন্টা লাগবে। ইয়ঞ্জুনের অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তীব্র যন্ত্রণায় ইয়ঞ্জুন যখন অসহ্য বেদনায় জ্ঞান হারালো, তখনই বাড়ি ফিরলেন তের নানিমা। সিঁড়ির কাছে নিজের মেয়েকে এমনভাবে পড়ে থাকতে দেখে বুকটা কেমন ধুক করে উঠল। ছুটে গেল মেয়ের কাছে। অজ্ঞানরত ইয়ঞ্জুনকে তুলে সোফা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা ওনার নেই, তাই তাড়াতাড়ি পানি এনে ইয়ঞ্জুনের মুখে ঝাড়া দিলেন। বেশ কিছুক্ষণ সময় লাগলো জ্ঞান ফিরতে আবারও সেই তীব্র যন্ত্রণা। তের নানুমা ইয়ঞ্জুনকে পেইন দিতে বলল। মায়ের কথা অনুযায়ী ইয়ঞ্জুন তাই করলো। অনেক কষ্টে জন্ম নিল এক ফুটফুটে মৃত পুত্র সন্তান। ইয়ঞ্জুন তার মৃত সন্তানের মুখ দেখার আগেই আবার জ্ঞান হারালো। ততক্ষণে সুবিন সেখানে পৌঁছায়। ছুটে যায় ফ্লোরে পড়ে থাকা অজ্ঞানরত স্ত্রীর দিকে। পাশেই ওনার শাশুড়ি মা ওনার সন্তানকে কোলে নিয়ে নিঃশব্দে অঝরে কান্না করে যাচ্ছেন। সুবিন বুঝলেন ওনার সন্তানকে উনি বাঁচাতেই সক্ষম হয়নি, তো ওনার আগে নিজের স্ত্রীকে হসপিটালে নেওয়া দরকার, না হলে ওনাকে স্ত্রীকেও হারাতে হবে। সেই মতামত উনি আগে ইয়ঞ্জুনকে নিয়ে হাসপাতালে গেলেন। সেখানে তাকে ঝেড়েনের দায়িত্বে কিছুক্ষণ রেখে বাড়িতে ফিরলেন মৃত সন্তানের দাফন করতে। কারণ বাচ্চাটা এমনই 7 মাসের, বেশিক্ষণ রাখা যাবে না। আর ইয়ঞ্জুনকে মৃত সন্তানের মুখ দেখালে সে আরো বেশি ভেঙে পড়বে। আগে দাফনের ব্যবস্থা হোক, পরে উনি ঠিকই ইয়ঞ্জুনকে সামলে নিতে পারবে। চোখ ভর্তি পানি, বুকে তীব্র ব্যথা, সন্তান হারানোর হাহাকার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সন্তানের দাফন করলেন নিজে হাতে। সাথে গ্রামের মানুষজনও ছিল কিছু। বাড়ি ফিরে হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে এমন সময় ঝিওনের কল এলো। খবর পেল তার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিচ্ছে। অবাকের শেষ সীমানায় সুবিন। তার তো বাড়িতে মৃত সন্তান জন্ম নিচ্ছে, সেটা ডক্টরদেরকেও বলা হয়েছে। ডক্টরদের পরামর্শ নিয়ে সন্তানকে তাড়াতাড়ি দাফন করলেন। তাহলে আবার বাচ্চা?
হাসপাতালে পৌঁছায় সুবিন, খোঁজ নিল সবকিছুর। ডক্টররা পর্যন্ত অবাক। এটা অলৌকিক, কারণ এই হাসপাতালে তো ইয়ঞ্জনের পেটের ফটো এবং রিপোর্ট করা হয়েছিল, তখন তো টুইন্স বেবি দেখা দেয়নি। এইসবের ভেতর সুবিন অবাক হলেও খুশিও হয়েছিল যে একটা সন্তান তো আছে। বাচ্চাটা ছিল শ্যামলা বরং, মাথা ভর্তি চুল, চোখ দুইটা অসম্ভব সুন্দর, টানা টানা চোখে গাঢ় নীলমণি। সব মিটিয়ে যখন বাড়ি ফিরল সবাই, ইয়ঞ্জন তখন মৃত সন্তানের জন্য মন খারাপ করলেও আল্লাহ যে তাকে আরো একজন সন্তান দিয়েছে এতেই শান্তি ছিল। বাচ্চাটাকে যখন ইয়ঞ্জনের আম্মু দেখলো, শুধু অবাক হয়ে চেয়েছিল বাচ্চাটির মুখের দিকে। সবশেষে উনি বাচ্চাটির নাম দিয়েছিলেন কিম তাহিয়ুং। তের জন্মের পরের দিন আমেরিকা থেকে খবর আসে ইয়ঞ্জনের ভাইয়ের একটা মেয়ে সন্তান হয়েছে। সব ঠিকঠাক ছিল, কিন্তু তের জন্মের কিছুদিন পরে তের বাবার অ্যাক্সিডেন্ট হয়। 2 মাস সময় লাগলো মিস্টার সুবিনের সুস্থ হতে। তার কিছুদিন পরে আবার তের ছোট মামা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার জন্য ইয়ঞ্জন পুরোপুরি তেকেই দোষারোপ করে। বলেন এই কালী জন্ম হওয়ার পর থেকে এই বাড়িতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। অবহেলা করতে লাগলেন তেকে। আজ 18 বছর পর ইয়ঞ্জনের মনে হচ্ছে ওনার আম্মু কিছু একটা জানতো তের বিষয়, যেটা ইয়ঞ্জন জানে না। কিন্তু বিষয়টা কি এমন হতে পারে? তবে যাই হোক, অনেক জটিলতা আছে এর ভেতর। দুপুর গড়িয়ে তখন বেলা 3টা বেজে 22-এর ঘরে। জিসোর ডাকে ধ্যান ভাঙে ওনার। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। কখন এসেছিস স্কুল থেকে? এই তো এসে ফ্রেশ হয়ে এলাম। আচ্ছা চল। এই বলে ইয়ঞ্জন তের পাশ থেকে উঠে দাঁড়ালেন। দুপুর থেকে আবার তের জ্বর এসেছে, তাই ইয়ঞ্জন তের কাছেই ছিলেন। ক্লাস শেষে আয়ু সুগাকে কল দিচ্ছে গেটের বাহিরে দাঁড়িয়ে। 3বারের মাথায় সুগা কল রিসিভ করলো। কোথায় তুমি ভাইয়া? ক্লাস শেষ হয়ে গেছে? অনেক আগে, কিন্তু বাড়ি ফিরবো কিভাবে? রিক্সা পাচ্ছি না যে। আমি তো ব্যস্ত আছি আয়ু, যাওয়া সম্ভব নয় এখন। আমি কি করবো এখনই, তুমি বলো। আচ্ছা তুই রাখ, আমি ব্যবস্থা করছি। সুগা আয়ুর কল কেটে জাংকুকের ফোনে কল দিল। হ্যাঁ সুগা বল, কোথায় আছিস? নদীকে নিয়ে একটু ডক্টরের কাছে এসেছিলাম। কেন, অসুস্থ হয়ে পড়েছে নাকি? হ্যাঁ, দাঁত উঠেছে তো, তাই এখন একটু অসুস্থ হবে। ও, তুই আজকে কলেজে আসনি? গিয়েছিলাম, দুপুর 2টায় বেরিয়ে গিয়েছিলাম নদীকে নিয়ে ডক্টরের কাছে আসবো বলে। এখন কেমন আছে আমার মামনিটা? এখান থেকে ডক্টর ওষুধ খাইয়ে দিয়েছে, এখন একটু চুপ আছে, মানে এখন একটু ওর ভালো লাগছে। ও আচ্ছা, খেয়াল রাখিস ওর। তুই কি কিছু বলবি? হ্যাঁ বলতাম, কিন্তু বল না কি হয়েছে, কোনো দরকার? হ্যাঁ, আয়ু গাড়ি পাচ্ছে না বাড়ি ফেরার জন্য, তাই আর কি। আয়ু, ওর সাথে তোমার একটু দরকার আছে। যাই হোক, সুযোগ পেয়েছি। ওকে কি বাড়ি ছেড়ে দেবো আমি? না না, এত দূর তুই আবার যাবি কষ্ট করি। তুই শুধু ওকে একটু কলেজ এরিয়াটুকু পার করিয়ে দিয়ে আয়, আয়ু ওখান থেকে চলে যাবে। মানে তুই কি বাড়ি পাল্টাইছস? না, তোকে আমি পরে সব বলবো, আমার হাতে সময় নেই। তুই ওকে একটু দিয়ে আয়, আমি রাখছি প্লিজ। আচ্ছা ঠিক আছে। কল কেটে জাঙ্কুক কলেজের সামনে গেল। গেটের বাহিরে আয়ু দাঁড়িয়ে আছে, বিরক্তিতে মুখ কুঁচকে। জাঙ্কুক আয়ুর সামনে গাড়ি থামিয়ে বলল, গাড়িতে উঠো আয়ু। জি স্যার, কিন্তু কেন? তোতলানো বন্ধ করো, সুগা আমাকে কল দিয়েছিল, এবার উঠো। আয়ু বেচারি আর কিছু বলতে পারলো না। স্বয়ং তার ভাইয়ার কথায় তাকে প্রফেসর জোনের গাড়িতে উঠতে হবে। আয়ু গাড়িতে উঠে দেখলো জাঙ্কুকের কোলে একটা বাচ্চা বসে আছে। আয়ু গাড়িতে বসতেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল। আয়ুকে নদীর দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলল, ও আমার মেয়ে নদী। নদী? হ্যাঁ, যেমন তোহা আমরা নদী বলি। নামটা শুনে আয়ুর সেদিনকার বলা তের কথাও মনে পড়লো। তেও তো এই একই কথাই বলেছিল, যেমন তোহা। আয়ুর এসব ভাবনার মাঝে জাঙ্কুক বলে উঠলো, কোথায় যাবে? জি স্যার। কোথায় যাবে? জায়গার নাম কি? সপ্তগ্রাম। তারপর আয়ু চোখ মেলে বাইরে তাকিয়ে বলল, এখানে দাঁড়ান স্যার, আমি এখান থেকে চলে যেতে পারবো। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? না মানে ওই হঠাৎ সপ্তগ্রামে চলে গেলে যে? আমরা এখন ফুপির বাসায় থাকি। ফুপির বাসায়? সে যাই হোক, সুগার থেকে জেনে নেব। আচ্ছা, তোমরা কয়েকটা দিন ক্লাস মিস দিলে কেন? আর আজকেও তো তোমার ফ্রেন্ড আসেনি। আসলে স্যার, ও অনেক অসুস্থ। জাঙ্কুক হঠাৎ গাড়ির ব্রেক কষলো, হঠাৎ এমন করায় আয়ু ভয়ে সিটিয়ে গেল। অসুস্থ? কি হয়েছে ওর? আয়ু আস্তে আস্তে চোখ খুলে ফ্যালফ্যাল করে জাঙ্কুকের দিকে তাকায় আছে। আয়ু, কথা বলো, কি হয়েছে ওর? আসলে স্যার, আমরা যেদিন সমুদ্রে পাড়ি গেলাম সেদিন রাত থেকেও প্রচন্ড অসুস্থ। ওর শরীর থেকে জ্বর কিছুতেই নামছে না। জাঙ্কুক কিছুক্ষণ স্টিয়ারিং এর দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার গাড়ি স্টার্ট দিল। জাঙ্কুকের কোলে নদী ঘুমাই গেছে, যার জন্য জাঙ্কুক এখন এক হাতে নদীকে ধরে আর এক হাতে ড্রাইভ করছে। স্যার, কিছু না মনে করলে ওকে আমার কোলে দিতে পারেন। কেন?
আমার মনে হয় আপনার ড্রাইভ করতে অসুবিধা হচ্ছে। জাঙ্কুক গাড়ি থামিয়ে নদীকে আয়ুর কোলে দিল, কারণ নদী ঘুমাইছিল। জেগে থাকলে খবর ছিল দুইজনের। অনেকটা সময় পার হওয়ার পরে আয়ু জাঙ্কুককে গাড়ি থামাতে বলে। জাঙ্কুক গাড়ি থামিয়ে বাইরে তাকালো। এটা তো তেদের বাসা। তের আম্মুই আমার ফুপি। হোয়াট? ওই সুগার বাচ্চা আমায় বলেনি কেন যে তে ওর কাজিন বোন? সেদিন আপনার নাটক করে আমি জিজ্ঞাসা করলো তে আমার কাজিন কিনা। আয়ু নদীকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। স্যার, বাসার ভেতর আসুন। না না, তুমি যাও। আপনি এত দূর এসে আমাকে বাসায় পৌঁছে দিলেন, আর আমি যদি আপনাকে বাসার ভেতরে না নিয়ে গিয়ে এক কাপ কফি না খাওয়াই তাহলে ভাইয়া আম্মু সবাই রাগ করবে। প্লিজ চলুন ভাইয়া। আমি তো আপনার বেস্ট ফ্রেন্ডের বোন, তার মানে আপনার বোনের এতটুকু কথা রাখবেন না আপনি? আয়ুর কথায় জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। গাড়ি থেকে বের হয়ে নদীকে কোলে নিল। আয়ু একটা মুচকি হেসে সামনে এগোলো, সাথে জাঙ্কুক। আসলে জাঙ্কুকের ইচ্ছে ছিল ভেতরে যাওয়ার, তেকে একবার দেখার। তেকে একটাবার দেখার তৃষ্ণা চোখে পাগল করে তুলেছে। বাড়ির কলিং বেল বাজার শব্দে ইয়নজুন গিয়ে দরজা খুলে দেয়। জাঙ্কুককে না লক্ষ্য করে বলে উঠলো, এত দেরি কেন হলো বাবুই? গাড়ি না পাওয়ার জন্য আম্মু। ও আচ্ছা। তারপর ইয়নজুনের চোখ গেল জাঙ্কুকের উপর। এটা কি আয়ু? আমি তো চিনতে পারলাম না। এটা তোমার বাঁধনের বেস্টু আর আমাদের প্রফেসর। আমি গাড়ি পাচ্ছিলাম না বলে ভাই আমায় ড্রপ করতে এলো এত দূর। চলেই যাচ্ছিল, আমি বাড়ির ভেতরে আনলাম। ও আচ্ছা, ধন্যবাদ বাবা, ভেতরে এসো। জাঙ্কুক ভেতরে গেল। আয়ু জাঙ্কুককে সোফায় বসতে বলে উপরে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ইয়নজন শরবত নিয়ে বললেন, নাও বাবা, এটা খাও। জাঙ্কুক সেটা হাতে নিল। বাবা, বাচ্চাটা তো ঘুমাচ্ছে, তোমার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, দাও ওকে আমার কাছে। না না আন্টি, আমি ঠিক আছি। তুমি কি ওকে নিয়ে কোথাও যাচ্ছিলে? আয়ুর জন্য বোধহয় তোমার অনেক সময় নষ্ট হয়েছে, তাই না বাবা? আরে না আন্টি, তেমন কোনো বিষয় না। আমি ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। ফেরার পথে সুগা কল দিয়ে বললো আয়ু অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না। আমি যেন ওকে একটু বাড়ি পৌঁছে দিই, এই জন্যই এসেছি। ও আচ্ছা, ধন্যবাদ বাবা, তুমি বসো, আমি আসছি। ইয়নজন চলে গেলেন। জাঙ্কুকের চোখ শুধু তার মায়াবতীকে খুঁজে চলেছে। তখন নদীর ঘুম ভেঙে গেছে, তাই নদীকে নিয়ে কথা বলতে লাগলো, আর নদী ওর পাপার সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। ইয়নজন নাস্তা এনে জাঙ্কুকের সামনে রাখতেই জাঙ্কুকের কেমন অস্বস্তি লাগলো, তবুও মুখে প্রকাশ করলো না। জাঙ্কুক কিছু একটা বলতেই চেয়েছিল, কিন্তু তার আগে ধীর পায়ে আয়ু আর তে নেমে এলো। তের শরীরে জ্বর কমেছে কিছুক্ষণ আগে, তার রুমেই ছিল। আয়ু ওকে নিচে নিয়ে এলো। ড্রয়িং রুমে সোফায় জাঙ্কুককে বসে থাকতে দেখে তে অবাক হলো। আয়ু, প্রফেসর এখানে কি করছে? এমনিতেই নাকি তোকে অনেক মিস করছিল, তার উপর তুই অসুস্থ শুনে তোকে দেখতে এলো। ফাজলামি বাদ দিয়ে সত্যি কথা বল। স্যার আমাকে ড্রপ করতে এসেছিল, আমি বাড়িতে নিয়ে এলাম। তে মনে মনে বলল, সেদিন আমি বললাম এলো না, আজকে আয়ুর কথাই চলে এলো। বাবা, যেহেতু জাঙ্কুক তের প্রফেসর আর সে তেদের বাড়িতে এসেছে, এখন তে গিয়ে যদি না কথা বলে তাহলে সেটা বেয়াদবি দেখাবে, তাই তে এগিয়ে গিয়ে সালাম দিল। জাঙ্কুক তেকে আগেই দেখতে পেয়েছে, কিন্তু তের এই কথায় কি উত্তর দিতে হয় সেটা জাঙ্কুক জানে, বাট ভুলে গেছে। এবারে জাঙ্কুকের কোলে নদীকে দেখে তে অস্বস্তিতে পড়ে যায়। সে বুঝেছে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তে কিছু বলে ওঠার আগে জাঙ্কুক বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম। এবারে তে আসার পর থেকে নদী তের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। বাচ্চা মেয়েটাও তার পাপার মতো এই মেয়ের নীল চোখে আসক্ত হয়ে আছে, তাই নদীর বেশিক্ষণ লাগলো না তেকে চিনতে। তে কিছু বলে ওঠার আগেই নদী ছটফট করতে শুরু করে। কি হয়েছে মা, বলো আমায়। নদী তের দিকে তাকিয়ে শুধু জাঙ্কুকের কোল থেকে নেমে আসতে চাইছে। তোমার কি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। নদী তখনও তের দিকে তাকিয়ে। তে বুঝলো যে নদী তার কাছে আসতে চাইছে। স্যার, কিছু মনে না করলে ওকে আমায় দিন। শুনলাম তুমি অসুস্থ, নিতে পারবে ওকে? ও তো কারো কোলে থাকে না। তে চট করে জাঙ্কুকের সামনে সোফায় বসে বলল, হ্যাঁ পারবো, ওকে দিন আমায়। তে হাত বাড়িয়ে নদীকে নিলে নদী শান্ত হয়ে যায়। নদীর বয়স এখন 1 বছর পেরিয়ে 2 মাস চলছে। পাপা ছাড়া এখন কিছুই বলা শেখেনি। নদী তের কোলে গিয়ে তের চোখে মুখে হাত দিয়ে দেখতে থাকে। স্যার, আপনার কফি মনে হয় ঠান্ডা হয়ে গেল, আপনি নাস্তা করা শুরু করুন। তে আর নদীর দিকে অবাক দৃষ্টিতে চেয়েছিল। এই অবস্থায় ঘাড় নাড়িয়ে সম্মতি দিল জাঙ্কুক। জাঙ্কুক কফের মগটা হাতে নিয়ে চুমুক দিল। সেদিন জাঙ্কুকের মা শুধু বলেছিল ওই নীল চোখওয়ালির কোলে আধা ঘন্টা ছিল, কিন্তু কান্না করেনি। আবার বলল মেয়েটা মনে হয় মুসলিম, তার মানে তে বোরখা পড়েছিল। আর জাঙ্কুকের মা শুধু বলেছে যে উনি 2টা চোখ দেখেছে, মানে জাঙ্কুকের সন্দেহ ঠিক, ওই মেয়েটাই তে ছিল। কিন্তু নদীকে দেখে মনে হচ্ছে ওই 2টা চোখ ও খুব ভালো করেই চিনে রেখেছে। তো হ্যাঁ, তুমি আমায় চিনেছো?
নদী তখনও তের মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। তের মুখে এমন কথা শুনে জাংকুকের গলায় খাবার আটকে গেল। ইয়নজুন এগিয়ে এসে পানি দিয়ে বলল, নাও পানিটা নাও বাবা। জাংকুক পানিটা নিয়ে একেবারে শেষ করে তারপর রাখলো। মনে মনে বলল, আমি যা ভেবেছিলাম তাই। এই মেয়ে আমাকে পাগল না বানিয়ে ছাড়বে না। অর্ধেক পাগল তো হয়েই আছি প্রেমে, এবার পুরোপুরি হতে বেশি দিন নয় আমার। ভাই আমি জানি তুমি ছিলে ওখানে, এখন আমাকে পুরোপুরি কনফার্ম করানোর কি আছে। এবার তো তোহার মা হিসেবে তোমাকেই যেতে হবে মহারানী। আমি ছেড়ে দিতে চাইলেও তোহা তোমাকে আর ছাড়বে না। তুমি কি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। তুই কি বাচ্চাটার সাথে আগে থেকে পরিচিত? হ্যাঁ আম্মু, যেদিন আমি আর ভাইয়া শপিং করতে গেলাম সেদিন দেখা হয়েছিল। আমি জানতাম না ও আমাকে মনে রাখবে। জাংকুক আর কিছু মুখে তুললো না। তাহলে এবার আসি আমরা। আসো নদী। জাংকুক হাত বাড়ালে নদী গেল না। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। নদী জাংকুকের কাছে যাবে না বলে কেমন করে তের বুকে মুখ লুকাচ্ছে। ও মনে হয় তোমাকে একটু বেশি চিনেছে, তাই বলে আপনার থেকে বেশি চিনবে ভাবতে পারিনি। আয়ু ডাইনিং এ বসে খাবার খাচ্ছে। ইয়নজুন খাবার তুলে দিচ্ছে। ড্রয়িং রুমে তে, জাংকুক, নদী ছাড়া আর কেউ নেই। তুমি কি আমাকে ইনডাইরেক্টলি বলতে চাইছো আমার মেয়ে আমার থেকে বেশি তোমায় ভালোবাসে? মা, সেটা কখন বললাম? আপনার মেয়ে, আপনি এতদিন ধরে তাকে বুকে আগলে রেখেছেন, আর আমার সাথে এই নিয়ে মাত্র 2 বার দেখায় আমাকে আপনার থেকে বেশি ভালোবাসবে কিভাবে? বাঁচতেও পারে, কারণ আমার মেয়ে কাউকে ভালো না বাসলে তার কাছে আবার যায় না। মাঝে মাঝে তোমার ফ্যামিলি কারো কাছেই যায় না আমি ছাড়া। জানি। তাহলে আপনি যেটা ইনডাইরেক্টলি ভাবছেন সেটা আমি ডাইরেক্টলি বলেছি। জাংকুক তের কথা শুনে বোকা বনে গেল। কি বলে এই মেয়ে? জাংকুক আবারও বলল, নদী, মা আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, চলে আসো। নদী তবুও কোনো পাত্তা দিল না। সে জাংকুকের কথা শুনতেই পায়নি। তখন জাংকুকের মুখটা দেখে তের অনেক হাসি পেল। নদীকে বোঝাতে বোঝাতে আয়ু খাওয়া শেষ করে ড্রয়িং রুমে চলে এসেছে। তো হ্যাঁ বলো, যাও, তোমাকে তো বাড়ি ফিরতে হবে, না হলে সবাই যে চিন্তা করবে। তের কথা শুনে জাংকুকের বেহুশ হওয়ার অবস্থা। এই মেয়ে, কিসব বলছো? ও তোমার বোন হয় কিভাবে? কেন? তাহলে কি বলবো? যা খুশি তাই বলো, কিন্তু বলো, আমাকে দেখে তোমার কি মনে হয়? আমি তো জানতাম স্টুডেন্টরা টিচারদের সন্তানের মতো হয়, তাই তো বোন বললাম। জাস্ট শাট আপ। আমাকে দেখে তোমার 50 বছরের বুড়ো মনে হয়? তোমার মতো একজন সন্তান থাকবে। আর তাছাড়া আমি সুগার বন্ধু, শুনেছি সুগা তোমার ভাইয়া হয়। ও আচ্ছা, তাহলে তো আপনিও আমার ভাইয়া হবেন। তাহলে আমি তোমার আপা নয়, ফুপি হব, তাই না ভাইয়া? এই থামো, আমি তোমার কোনো ভাইয়া না, আর না তুমি ওর কোনো ফুপি। আমি তোমার প্রফেসর, আমাকে স্যার বলে ডাকবে, আর ওকে নাম ধরে ডেকো। এই বলে তের কোল থেকে নদীকে নিয়ে নেয়। নদী আবার ছটফট শুরু করে। এই সবের মাঝে আয়ু নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। সব যখন তার মাথায় এলো সে ফিক করে হেসে দিল। আচ্ছা আমি আসি। এই বলে জাংকুক ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং এ ইয়নজুনকে টেবিল পরিষ্কার করতে দেখে বলল, আন্টি আমি আসছি। এখনই চলে যাবে বাবা? হ্যাঁ আন্টি, আজ আমি আসি। পরে কোনো একদিন সময় করে এসো কিন্তু। জাংকুক সম্মতি দিয়ে বেরিয়ে গেল। এবারে তে নিজের রুমে গিয়ে বারান্দাতে দাঁড়িয়ে আছে। নদী যেতে চায় না, তাই সে ছটফট করছে, আর জাংকুক ওকে সামলানোর চেষ্টা করছে। নদী বারান্দায় দাঁড়িয়ে থাকা তের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। নদীকে চুপ হতে দেখে জাংকুক ও নদী যেখানে তাকিয়ে আছে সেখানে তাকালো। দেখলো তে দাঁড়িয়ে আছে, মিটিমিটি হাসছে আর নদীকে টাটা দিচ্ছে। নদীও তেকে টাটা দিয়ে শান্ত হয়ে যায়। মনে হলো যেন চোখ দিয়ে নদীকে শান্ত করে দিল, আমাদের আবার দেখা হবে বলে। এই মেয়ে সাংঘাতিক। এক কার্ডটা চোখের নিমেষেই সামনে থেকে অনেকটা দূরেই চলে গেছে। তে তখনও তাকিয়ে আছে সেদিকে। বইন চলে গেছে, আর দেখা যায়নি, চোখটা ফেরাতে পারো তুমি। আয়ুর কথাই তের হুঁশ ফিরে। আয়ুর দিকে তাকিয়ে রুমে যেতে যেতে বলে, আয়ু, লিসাদের কেমন অবস্থা, কিছু বুঝেছিস? দেখলাম তো, কিছু বুঝলাম না, কিন্তু নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে আসছে। আমি যে কদিন না যাচ্ছি ওরা যাই বলুক আর যাই করুক, তুই মুখ লাগাবি না। হাসির মতো প্যাক প্যাক করা মুখটা একটু বন্ধ রাখিস। সামনে কলেজে নবীনবরণ অনুষ্ঠান। আচ্ছা কবে? 4 দিন বাকি আছে। সিনিয়ররা কলেজ সাজানোর প্রস্তুতি নিচ্ছে, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। কেন? কেন আবার? অনুষ্ঠানে যাবো তাই। আই ডোন্ট লাইক ইট। এত দেরি কেন হলো? শ্বশুর বাড়ি গেছিলাম তাই। হোয়াট? কিসব বলছিস? তুই কি নদীর দিদু বাড়িতে গেছিলি? না মা, আমার ফিউচার শ্বশুর বাড়ি গেছিলাম। কি বলতে চাইছিস, সোজা কথায় বলবি কি? মা, আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি গেছিলাম। তোমার বৌমা অনেক অসুস্থ এখন। মানে তুই ওই মেয়েটাদের বাসায় গেছিলি? কি জন্যে? মা, তোমার বৌমা সুগার পিসিমনির মেয়ে। কি বলছিসটা কি? তাহলে সুগা কি তোর ব্যাপারে জানতো না? এতদিন বলেনি কেন যে ওর কাজিনের নীল চোখ? সেটাই ভাবছি, ওকে পরে জিজ্ঞেস করে নেব।
আচ্ছা, নদীকে চিনতে পেরেছিল ওকে? আচ্ছা মা, তোমরা যেদিন দেখেছিলে সেদিন কি ওর বড় মুখটা দেখেছিলে? না, মুখ দেখা যায়নি, শুধু চোখ দেখেছিলাম। তাহলে নদীও তো মুখ দেখেনি। আমি ঠিক বলতে পারবো না, তুই জিমিনকে জিজ্ঞেস কর। জিমিন পাশেই বসেছিল, মায়ের কথাই বলে উঠলো, না মা, আমি বা নদীকেও মুখ দেখিনি। তোমার নাতনি শুধু চোখ দেখে সেখানে থেকে চিনতে পেরেছি, আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসলাম।